দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 7 জুন পবিত্র ঈদ উল আজহা, জানালো ইসলামী ফাউন্ডেশন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, তারুণের সমাবেশে তারেক রহমান। সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যে কোনো পরিস্থিতিতে আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে, ঘোষণা প্রধান উপদেষ্টার। জাপানে কাটছে কর্মব্যস্ত সময়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও জুবাইদার রহমান খালাস। বিচার প্রক্রিয়া সঠিক ছিল না, হাইকোর্টের পর্যবেক্ষণ। এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে হামজা শমিদ ফাহমিদুল্লাহ। এশিয়ান কাপ বাছাইয়ে 26 সদস্যের দল ঘোষণা বাফুফের। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া চৌধুরী। দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 7 জুন ঈদ উল আজহা। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের 8 জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তিনি জানান, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি 1446 সনে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 10 জিলহজ 7 জুন ঈদ উল আজহা পালন করা হবে। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে। তৎপ্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, সাফ জানিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময়ে ভোট আয়োজনে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কারো রাষ্ট্র পরিচালনার ইচ্ছা থাকলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন আমরা বাকি জানব। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ নির্ধারিত সময়ের আগেই পরিণত হয় জনসমুদ্রে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে হাজির করেন নতুন স্লোগান, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান অভিযোগ করেন, সংস্কার নিয়ে কালক্ষেপণ করে নির্বাচন বিলম্বিত করে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিল করতে চায়। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। এ সময় ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করে সরকার স্বৈরাচারী আচরণ করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জানান, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করেই আগামীর কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। আমরা জাতীয় সঙ্গীতে চলে গেলাম।
সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, যে কোনো উপায়ে নিশ্চিত করতে হবে দীর্ঘদিন অধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক উত্তরণের পথের যে কোনো ষড়যন্ত্র। সাইফুল রিপন, দেশ টিভি, নয়াপল্টন, ঢাকা। তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে ফিরেছেন সমাবেশে আসা তরুণরা। বুধবার ঢাকায় তারুণ্যের সমাবেশে অংশ নেয় লাখ লাখ তরুণ। তাদের দাবি, দ্রুত নির্বাচনের মাধ্যমে যেন ভোটাধিকার প্রতিষ্ঠা হয়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নিজের ভোট নিজে দিতে পারে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ। বুধবার বেলা 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশ স্থলে নেতাকর্মীরা ভিড় করেন। ব্যানার ফেস্টুন নিয়ে তারা আসেন সমাবেশ স্থলে। স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। সমাবেশে আসা তরুণরা বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তাদের ভূমিকা অপরিহার্য, আর গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কারের 31 দফা জনগণের কাছে পৌঁছে দেবেন তারা। আমাদের ফার্মার্স কার্ড আছে, আমরা বলছি 1 কোটি মানুষকে আমরা বেকারত্ব থেকে মুক্তি দিব। আমাদের আছে হেলথ ইন্স্যুরেন্স কার্ড এবং আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা গুরুত্ব আরোপ করছি। তো আমার মনে হয় যে বাংলাদেশকে চেঞ্জ করার জন্য 31 দফার কোনো বিকল্প নাই। দেশ গঠনে বা দেশ বিনির্মাণে তারুণ্যের যে সমাবেশকে আজ বিরাট ভূমিকা রাখবে। বিগত দিনে যে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যে নিষ্পেষণের শিকার এদেশের জনগণ হয়েছিল, 31 দফা হচ্ছে এদেশের জনগণের মুক্তির সনদ। আমাদের এই হাজার হাজার তরুণদের একটাই আশা, একটাই স্বপ্ন, আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর স্বপ্নের বাংলাদেশ চাই। আর ছাত্রনেতারা বলেন, এই সমাবেশ থেকেই তরুণরা নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনি আমাদের কাতারের লোক, আপনারা আপনারা মজলুম ছিলেন, আপনারা কোনো জালিম হয়েন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি সেই তরুণদেরকে ধারণ করে, সেই তরুণদের স্পিডকে ধারণ করে, সেই তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, এবং সেই তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আমাদের তারুণ্য ভিত্তিক রাজনীতি করতে চাই। পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের উপরে আমাদের দল ভরসা রেখেছেন। ভবিষ্যতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভরসা রাখতে চান। ঢাকার এই সমাবেশ থেকে শেষ হয়েছে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ। ৭১ আর ২৪ রক্তধারায় বাংলাদেশে এখন তরুণদের একটাই লড়াই, ভোটাধিকার প্রতিষ্ঠা আর নতুন বাংলাদেশ বিনির্মাণের। আজকের এই তারুণ্য সমাবেশ থেকে তারা প্রত্যাশা রাখছেন যেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা আবারও ভূমিকা রাখতে পারে। তারুণ্য সমাবেশ থেকে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। সংস্কার, গণহত্যার বিচার এবং সাধারণ নির্বাচন, এই 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। সাদ আহমেদের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসো। সাক্ষাতে যে কোনো ধরনের পরিস্থিতিতে ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন, এই 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া জাপানি আইন প্রণেতাদের কাছে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের এজেন্ডা প্রচারে তাদের সমর্থন চান। অন্যদিকে বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তারো আসো। সেই সঙ্গে গণতান্ত্রিক উত্তরণের জন্য সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। এছাড়া তারো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বুধবার বাংলাদেশ সময় বেলা 11:15টার দিকে 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা। এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, জুবাইদা রহমানকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে সেটি সঠিক হয়নি। এই মামলার গোড়ায় গলদ ছিল বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। সাবরিনা মজুমদার রিপোর্টে আমরা বাকিটা জানব।
6 মে দীর্ঘ 17 বছর পর আওয়ামী আমলের বিভিন্ন মামলার সাজা নিয়ে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এর পরপরই আইনি প্রক্রিয়ায় সক্রিয় হন তিনি। এ প্রেক্ষিতে দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জুবাইদা রহমান। তার আবেদনের প্রেক্ষিতে 587 দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। সেই সঙ্গে 14 মে এ রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পরে দীর্ঘ শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ ডাক্তার জুবাইদা রহমানকে খালাসের রায় দেন। এ মামলায় আপিল না করলেও অবৈধ সম্পদের কোনো সত্যতা না পাওয়ায় খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। আদালত পর্যবেক্ষণে বলেন, যে প্রক্রিয়ায় এ মামলায় সাজা দেয়া হয়েছে সেটি সঠিক হয়নি। একটি টাকাও, একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাব এখানে আছে। সেখানে বাংলাদেশের বাইরে, অর্থাৎ এই 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। এদিকে এই মামলার ত্রুটির দায় স্বীকার করেন দুদকের আইনজীবী। মিনিমাম যে একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি? একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখে নেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের 2007 সালে করা মামলায় তারেক রহমানকে 9 বছর এবং জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেন আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে বিলম্বের যে অভিযোগ করছে দলগুলো তা বস্তুনিষ্ঠ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে এরই মধ্যে 11,448টি মামলার সুপারিশ করেছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। বুধবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি জানান, এসব মামলা প্রত্যাহার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কমিটি 16টি সভা করেছে। তিনি আরও বলেন, এই কার্যক্রম এগিয়ে নিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মামলা প্রত্যাহারের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে রাজনৈতিক দলগুলো থেকেও হয়রানিমূলক মামলার তালিকা প্রদানের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 5 দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে জুলাই গণ অভ্যুত্থানে 42 লাশ দাফন করা শহীদ পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ও জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর আয়োজিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জুলাই শহীদের রক্তের উপর গঠিত অন্তর্বর্তী সরকার রায়ের বাজার বুদ্ধিজীবী কবরে দাফন করা 114টি 42 লাশ দাফন করা হয়েছে, যা এখনও চিহ্নিত করা হয়নি। শহীদ পরিবারের দাবি, দ্রুত পরিবারের ডিএনএ টেস্টের মাধ্যমে স্বজনদের পরিচয় শনাক্ত করা। নিজের ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114টি কবর, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাইয়ের মতো ওখানে যারা বেয়ারিশভাবে শুয়ে আছে, তাদের ফ্যামিলি পাগলের মতো খুঁজতেছে, তাদের ছেলে, হাজবেন্ড। জায়গায় জায়গায় আমি বলেছি যাতে শহীদের সম্মানিত হোক, শহীদের মর্যাদা পাক, যারা হাসপাতালে কাতরাচ্ছেন তাদেরকে সুচিকিৎসা পান, আমরা যাতে শহীদের সম্মানটা পাই, আমরা কারো যাতে খেলা পুতুল হতে না চাই, আমাদের যাতে কেউ যাতে খারাপ ব্যবহার করতে না চায়, সেইভাবে আমরা চাচ্ছি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালককে কার্যালয়ে অবরুদ্ধ করার জেরে ধর্মঘট করেছে হাসপাতালটির চিকিৎসকরা। এতে সকাল থেকে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। মঙ্গলবার জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে হাসপাতালটির পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করে অনেকেই। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। এর প্রতিবাদে আজ সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসকদের ধর্মঘট চলছে। স্টাফরা, নার্সরা সবাই মিলে এই মানুষদেরকে পিটা শুরু করছে। ঠিক আছে, পিটতে পিটতে এরা হসপিটালের ভিতর পর্যন্ত কয়েকজনকে ঢুকায়,
ভিতরে আপনার কেসি গেটের ভিতরে আটকে রাখছে। আমি পড়ে গেছি, আমার সবাইকে মারতেছে না, আমি তো আর দেখিনি কি আমাকে মারতেছে। আমার এগুলো আমার শেষ করে আমার মাথা আর এই সাইডটা আমার পুরো একদম, আমার দ্রুত আমার চিকিৎসা দরকার। ডাক্তারও দেখা করতে পারলাম না, মারামারি গেজাগেজি যেতে। আমি দূরের মানুষ, এখন এই অবস্থা আছে, এখন কি করা যাবে? এখন গরিব মানুষ, আমি খরচ বরচ করে 700-800 টাকা খরচ করে আসছে। ঈদে নির্বিঘ্নের ট্রেন সেবা পেতে ঢাকা সহ দেশের 8 বিভাগীয় রেল স্টেশনে একযোগে অভিযান কার্যক্রম পরিচালনা করে দুদক। বুধবার কমলাপুর রেল স্টেশনে দুর্নীতিবাজ টিকিট কালোবাজারিদের ধরতে দিনভর অভিযান কার্যক্রম পরিচালনা করে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম। সারাদিন ব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা করলেও টিকিট কালোবাজারিরা এতটাই সতর্ক যে কোনোভাবেই তাদের শনাক্ত করা যায়নি। তবে রেলওয়ে স্টেশনের ভেতরে সেবার মানে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেছে দুদক। অভিযানে তথ্যপ্রাপ্ত কমিশনে জমা দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। কালোবাজারি সিন্ডিকেট তৈরি হয়েছে সিস্টেমের কোনো একটা গ্যাপের কারণে, এটা প্রাথমিকভাবে আমাদের প্রতীয়মান হয়েছে। কিছু ক্ষেত্রে মনে হচ্ছে এখানে টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান যেটা আছে সেখানেও একটা গ্যাপ আছে। অথবা প্রাথমিকভাবে আমাদের কাছে এতটুকু তথ্য আছে যে কিছু একটা ফাইন্ডিংস আছে যেখানে কালোবাজারির মধ্যে একটা যোগসাজশ রয়েছে। অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফাতেহ আলীকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার 3 সহযোগীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে এই আদেশ দেন। রিমান্ড পাওয়া অন্যরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, MAS শরীফ ও মোহাম্মদ আরাফাত ইবনে নাসিরকে। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে 27 মে সকালে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের আরও 2 সহযোগী শরীফ ও আরাফাতকে। হাতিরঝিল একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মোল্লা মাসুদ সহ বাকি 2 জনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। 21 অগস্ট মামলার আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 1 জুন পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এর আগে গত 1 ডিসেম্বর 21 অগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 অগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। চট্টগ্রামে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। বুধবার বেলা 3:30টার দিকে নগরের জামাল খানের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই ঘটনাটি ঘটে। জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচি শুরুর পরপর ব্যানারে সেখানে মিছিল নিয়ে আসে লোকজন। গণতান্ত্রিক ছাত্র জোটের অভিযোগ, কর্মসূচি চলাকালে শাহবাগ বিরোধী ঐক্যের লোকজন ছাত্র জোটের নেতা কর্মীদের ওপর হামলা চালায়। এরপর ছাত্র জোটের নেতা কর্মীরা স্লোগান দিতে দিতে সরে যাওয়ার সময় বাকবিতণ্ডার পর আবার হামলা চালানো হয়।
দেখেন কিভাবে আহত করছে। ও হচ্ছে 4 আগস্ট 24 আন্দোলনের একজন আহত। আজকে আপনারা দেখুন কিভাবে অগণতান্ত্রিক ভাবে একটা গণতান্ত্রিক আন্দোলনে আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে, আমাদের অসংখ্য ছেলে মেয়েদেরকে আজকে আহত করা হয়েছে, এমনকি মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমরা আজহারের যে নিঃশর্ত মুক্তি দিছে ওর ফাঁসি চাই। বিগত 16 বছর আওয়ামী ফ্যাসিজম এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের বাতের অধিকার হরণ করেছে, জানমালের অধিকার হরণ করেছে। সুতরাং আমরা এটা বলতে চাই যে ফ্যাসিবাদ তৈরি হয় শাহবাগ থেকে এবং ফ্যাসিবাদকে প্রমোট করে এই বাম গণতান্ত্রিক জোটগুলা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারা দেশে নিজেদের তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। সাধারণ মানুষের নিরাপত্তা এবং জানমাল নিশ্চিতে নিয়মিত টহল কার্যক্রম থেকে শুরু করে অপরাধ দমনে অভিযান চলমান আছে বলে জানান বাহিনীর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার AHM সুলাইমান কবির। দুপুরে ঢাকা শেরেবাংলা নগরে বাংলাদেশ কোস্টগার্ডের আয়োজনে তারুণ্যের উৎসব 2025 শীর্ষক অগ্নি নির্বাপন মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। আমাদের টহল টিম প্রতিনিয়ত দেশের মালামাল এবং দেশের জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে দিনরাত 24 ঘন্টা এবং আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং জনগণের যতদিন চাহিদা থাকবে ততদিন আমরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকব। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস চাপায় অটোরিকশার 3 যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। বুধবার সন্ধ্যা 6:45টার দিকে ঈশ্বরগঞ্জ শিমরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রাম প্রসাদ পাল জানান, ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী BRTC বাস। শিমরাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশার 3 যাত্রীর। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।